দেশকে সুন্দরভাবে গড়ে তুলতে শিশু কিশোরদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার সন্ধ্যায় রাজধানীর আর্মি স্টেডিয়ামে নতুন করে স্পোর্টসের সমাপনী অনুষ্ঠানে তিনি বলেন, আজকের শিশু কিশোররা নিজেদের গড়ে তুলতে পারলে আগামীর বাংলাদেশ গড়ে উঠবে। এ সময় আহ্বান জানান প্রাণ প্রকৃতির যত্ন নেয়া ও প্রতি বছর একটি করে গাছ লাগানোর। শিক্ষার্থীদের পড়ালেখায় সব ধরনের সহযোগিতার আশ্বাসও দেন সরকার প্রধান। মোহাম্মদ হোসাইনের প্রতিবেদন। রাজধানীর আর্মি স্টেডিয়ামের সোমবারের বিকেল, গ্যালারি জুড়ে খোদে ফুটবল ভক্তদের উপচে পড়া ভিড়, করতালি আর উচ্ছ্বাসে মুখর পুরো স্টেডিয়াম। গেল 2 মে সিলেট জেলা স্টেডিয়াম থেকে শুরু হওয়া নতুন কুড়ি স্পোর্টস 2025-26-এর সমাপনী অনুষ্ঠানে বিকেল 4টায় আর্মি স্টেডিয়ামে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। স্টেডিয়ামে প্রবেশের পর পায়ে হেঁটে পুরো ভেন্যু ঘুরে শিশু কিশোরদের শুভেচ্ছা ও অভিবাদন গ্রহণ করেন প্রধানমন্ত্রী। তাকে এক নজর দেখতে গ্যালারি থেকে হাত নাড়ে শিশুরা। উচ্ছ্বাস আর করতালিতে স্বাগত জানানো হয় সরকার প্রধানকে। পরে মাঠের পাশে বসে বালিকা বিভাগের ফুটবল ফাইনালের দ্বিতীয়ার্ধ উপভোগ করেন প্রধানমন্ত্রী। সিলেট থেকে শুরু হয়ে ঢাকায় পর্দা নামলো দেশের শিশু কিশোরদের সব থেকে বড় ক্রীড়া উৎসব নতুন কুড়ি স্পোর্টসের। আয়োজকরা বলছেন, প্রশিক্ষণ পরিচর্যার মধ্য দিয়ে এই মঞ্চ থেকে তৈরি হবে নামকরা সব খেলোয়াড়। এরপর বালক বালিকাদের 100 মিটার স্প্রিন্টের ফাইনাল খেলা দেখেন তিনি। উপভোগ করেন নতুন কুড়ি স্পোর্টস 2025-26-এর প্রামাণ্যচিত্র এবং টিম সঙ্গের সঙ্গে শিশু শিল্পীদের নৃত্য পরিবেশনা। বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, দেশকে সঠিকভাবে গড়ে তুলতে কাজ করছে তার সরকার। আমরা এই যে দেশকে সঠিকভাবে গড়ে তোলার কাজ করছি, এই কাজটি আমরা তখনই করতে পারবো যখন এই যে তোমরা যারা গ্যালারিতে বসে আছো, আমার হাতের বাম পাশে তোমরা যারা খেলোয়াড়রা বসে আছো, যারা পুরস্কার পেয়েছো প্রায় 350 খেলোয়াড়, তোমরা যদি আগামী দিনে নিজেদেরকে গড়ে তুলতে পারো সঠিকভাবে, তাহলেই আমরা বাংলাদেশকে ভবিষ্যতে গড়ে তুলতে পারবো। কারণ প্রাণ প্রকৃতির প্রতি যত্ন নেওয়ার তাগিদ দিয়ে আহ্বান জানান প্রতি বছর সবাইকে একটি করে গাছ লাগানোর। তোমাদের হেল্প চাই আমার, সেই হেল্পটি হচ্ছে প্রতি বছর চেষ্টা করবে তোমার বাড়ির আশেপাশে হোক, তোমার স্কুলের আশেপাশে হোক, অথবা যেখানে তুমি সুবিধা মনে করো সেইখানে একটি করে প্রতি বছর গাছ লাগাতে হবে। ম্যান অফ দ্য টুর্নামেন্ট। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ও ফটো সেশনে অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মোহাম্মদ হুসাইন, 71, ঢাকা। দেশজুড়ে সিএনজি ফিলিং স্টেশনগুলোতে গ্যাস সংকট এখন চরমে। যানবাহন চালকরা কোথাও কোথাও গ্যাস পেলেও কিছু কিছু স্টেশনে একেবারেই নেই। কবে নাগাদ এই সমস্যার সমাধান হবে তাও জানেন না তারা। এতে প্রভাব পড়েছে চালকদের আয় রোজগার থেকে শুরু করে সবখানেই। দর্শক, গ্যাস সংকটের খবর নিয়ে নারায়ণগঞ্জ থেকে সহকর্মী হাবিবুর রহমান এবং ময়মনসিংহ থেকে সহকর্মী বাবুল হোসেন যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে। শুরুতেই যাচ্ছি নারায়ণগঞ্জে আমাদের সহকর্মী হাবিবুর রহমানের কাছে। হাবিব, গ্যাস সংকটের কি ভোগান্তি দেখছেন শহরে, গ্রাহকরা কি বলছেন এ নিয়ে, এবং শিল্প প্রতিষ্ঠানগুলোতে সংকট কতটা প্রভাব ফেলেছে জানাবেন। শিল্প প্রতিষ্ঠানে গ্যাসের যে সংকট আসলে চরমে পৌঁছেছে। বিটিএমই সূত্র বলছে যে প্রায় 40% ফ্যাক্টরির উৎপাদন কমে গেছে প্রত্যেকটা ফ্যাক্টরির। আমি যদি একটু দেখাই আপনাকে, এই যে একটা ক্ষুদ্র মাঝারি টাইপের একটা শিল্প, এটা চলছে গ্যাসের বিকল্প হিসেবে। তারা প্রোডাকশন ধরে রাখার জন্য বিকল্প হিসাবে তারা এই যে জুট কিংবা এই ধরনের লাকড়ি দিয়ে তারা স্টিম উৎপাদন করার জন্য এই ধরনের কার্যক্রম পরিচালনা করে কোন রকমে টিকে থাকার চেষ্টা করছে। কারণ বায়ারের কিংবা বিদেশি ক্রেতাদের যে সরবরাহ যদি সঠিক সময়ে দেয়া না যায়, তাহলে এই বাংলাদেশ বড় ধরনের অর্থনীতিতে একটা ধাক্কা খেতে পারে। সেজন্য ব্যবসায়ীরা প্রাণপণ চেষ্টা করে যাচ্ছে তাদের এই 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 প্রোডাকশন কিংবা উৎপাদন সক্ষমতা ধরে রাখার জন্য। তো স্থানীয় সূত্র, ব্যবসায়ী নেতৃবৃন্দ যেটা আমাদেরকে বলেছেন যে তারা যদি অতি শীঘ্রই যদি এই সমস্যার সমাধান না হয়, তাহলে হয়তো এর জন্য অর্থনীতিতে কিংবা গার্মেন্টস এবং টেক্সটাইল শিল্পে বড় ধরনের ধাক্কা খেতে পারে। বিশেষ করে যারা টেক্সটাইল রিলেটেড, গার্মেন্টস এর যে টেক্সটাইল কিংবা বয়লার কিংবা যেখানে ডাইং হয়, এই সেকশনের মধ্যে আপনার বিদ্যুৎ
গ্যাস অত্যন্ত জরুরি একটা বিষয়। এই জায়গাটা এতই বেশি জরুরি যে এখানে কোনোভাবেই এর উৎপাদন গ্যাস ছাড়া চলা একেবারে অসম্ভব। আর এই ধরনের একটা বড় পরিস্থিতি ব্যবসায়ীদের সামাল দিতে হবে, এই ধরনের অভিজ্ঞতাও তাদের তেমন একটা ছিল না বলে আমাদেরকে অনেকে চালিয়েছেন। এবং তারা বলছেন যে দেখেন কোন রকমে তাদের ফ্যাক্টরির কিছু মেশিন চলতেছে, বাকিগুলো বন্ধই রাখতেছে। কারণটা হচ্ছে তাদের যে পর্যাপ্ত যে ছিল এই অবস্থাগুলো এখন তারা নাই। এই অবস্থায় চলতে থাকলে সামনে হয়তো অনেক বড় অর্থনৈতিক একটা ধাক্কা খেতে পারে। তারা বলছে অতি শীঘ্রই যদি সরকারি ব্যাপারে ব্যবস্থা না নেয় তাহলে হয়তো তাদের জন্য অনেক বড় চাপ তৈরি হবে অর্থনীতির চাকা ঘোরানোর জন্য। হাবিবুর, আপনি আছেন সেখানে, খোঁজখবর রাখতে থাকুন, হয়তো ফিরবো আপনার কাছে আবারও। দর্শক, এই পর্যায়ে আমরা ময়মনসিংহের একটু গ্যাস সংকটের খবর জানবো। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী বাবুল হোসেন। বাবুল, সেখানে গ্যাস সংকটের কি প্রভাব পড়েছে, গ্রাহকদের ভোগান্তির কথা একটু জানাবেন এবং সমাধানের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা আছেন তারা কি বলছেন? জানিয়েছিলেন যে 3-4 দিনের মধ্যে ফিরে যাবে, আমরা কিন্তু সেই কথার কোনো বাস্তব কোনো দেখতে পাচ্ছি। আমরা সকালে থেকেই আজকে নগরী ঢাকা ময়মনসিংহ বাইপাস এলাকায় রয়েছি। এখানে আমরা সকাল এর আগের যে সংবাদ সংযোগে আমরা যেটি জানিয়েছিলাম যে তখন একটি পাম্পের ভিড় ছিল, দীর্ঘ লাইন ছিল, কিন্তু এখন কিন্তু সেটি বন্ধ হয়ে গেছে। এখন পাশে যে আরেকটি পাম্প হবে এখানে আমরা দেখতে পাচ্ছি যে দশটা এবং দীর্ঘ লাইন এবং বাবুল হোসেন, আপনি আছেন, খোঁজখবর রাখতে থাকুন, নিশ্চয়ই আবারও হয়তো পরবর্তী সংযোগে যুক্ত হবে আপনার সঙ্গে। একই সাথে ধন্যবাদ জানাই আমাদের সহকর্মী হাবিবুর রহমানকে, তিনি যুক্ত ছিলেন নারায়ণগঞ্জ থেকে। শুধুমাত্র ছাত্রদল করার অপরাধে কেউ জুলাই যোদ্ধার স্বীকৃতি পাবে না, অভ্যুত্থানের পর এমনটি হয়তো কেউ বিশ্বাস করতে চাইবে না। তবে আজিজুরের ভাগ্যে তেমনটাই ঘটেছে। জুলাই আন্দোলনে ছিলেন সামনের সারিতে, কপালে লেগেছিল গুলি, ভাগ্যের জোরে এখনো তিনি বেঁচে আছেন। লেখাপড়ার খরচ জোগাতে তার সম্বল এখন একটি সিএনজি অটোরিকশা। আজিজুরের জীবন যুদ্ধের গল্প জানাচ্ছেন সহকর্মী আশিক মাহমুদ, ছবি তুলেছেন আব্দুর রশিদ। 2024 সালের 4 আগস্ট অর্থাৎ 35 জুলাই, আন্দোলনে উত্তাল রাজপথ, চারপাশে গোলাগুলি। এমন যুদ্ধ পরিস্থিতির মাঝেই মিরপুর 10 নম্বর দখলে নিতে দুই অকুতভয় যুবক জাতীয় পতাকা হাতে ওঠেন ফুট ওভার ব্রিজের ছাদে। মুহূর্তেই ভাইরাল হয় সেই ছবি। কিন্তু এর পরের গল্পটা খুবই করুণ। উত্তাল দিনে জাতীয় পতাকা তুলে আন্দোলনের মোড় ঘুরিয়ে দেয়া হাতগুলোতে এখন সিএনজির হ্যান্ডেল। জীবন যুদ্ধের এক অন্যরকম লড়াই। দিনরাত সিএনজি নিয়ে ছুটে চলা আজিজুর রাজধানীর বাংলা কলেজের 2য় বর্ষের শিক্ষার্থী, করেন ছাত্র দলের রাজনীতি। জুলাই আন্দোলনে মিরপুর 10 নম্বরে তিনি প্রথম প্রতিরোধ গড়ে তুলেছিলেন। সেই আজিজুর শেখ কেন এখন সিএনজি চালক? এই 6 মাস হয়েছে সিএনজির সাথে যুক্ত আছি। এইখান থেকে যেটা আসে আমার পড়াশোনা প্লাস আমার ঢাকার শহরে থাকা, আমার ফ্যামিলিকে যতটুকু পারি হেল্প করার চেষ্টা, আমার সব কিছু মিলে হইতেছে। এখন আমরা তো জুলাই ব্যবসায়ী না যে জুলাই বিক্রি করে খাবো। জুলাইয়ের পরবর্তীতে কিন্তু অনেকে বড়লোক হয়ে গেছে, কোটিপতি, গাড়ি বাড়ি, অনেক কিছুর মালিক হয়ে গেছে। কিন্তু আমরা যদি চাইতাম আমরা হইতে পারতাম, কিন্তু ওইটা আমাদের মাথায় ছিল না। আন্দোলন চলাকালে 18 জুলাই কপালে গুলিবিদ্ধ হয়েছিলেন আজিজুর। ছোট বড় মিলিয়ে শরীর থেকে বের হয়েছে 36টি স্প্লিন্টার। এত আত্মত্যাগের পরেও জুলাই যোদ্ধার তালিকায় নাম ওঠেনি আজিজুরের। জুলাই ফাউন্ডেশন থেকে কোনো সুযোগ সুবিধা পাই না। ইভেন আমি যখন জানতে পারি যে এইভাবে নাকি জুলাইদের গ্যাজেট করাবে, কাগজপাতি জমা দেওয়া, তো তখন আমি কাগজ দিই। 3 মাস পর আমার ফোনে একটা কল আসে যে আপনি কি মোহাম্মদ আজিজুর শেখ বলছেন? পরে বললাম, পরে আমাকে বলতেছে যে আপনার কি কোনো রাজনীতির সাথে জড়িত নাকি। এখন আমি বিগত বছর ধরে যেহেতু স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে আসছি, কখনো আমি ভয় পাই নাই বা কাউকে আমি আমার পরিচয় দিতে লজ্জাবোধ করি নাই। তো আমি এখানে আমার পদবি ছিল বাংলাদেশ জাতীয়বাদী ছাত্র দলের আহ্বায়ক সদস্য, সরকারি বাংলা কলেজ শাখা, এটা আমি পরিচয় দিই। তো বলে আচ্ছা ঠিক আছে ভাই, আপনাকে পরে কল দেওয়া হবে। ওই যে কল কাটছে আর ওইখানে স্টপ, আর কোনোদিন যোগাযোগ হয় নাই।
গুলিবিদ্ধ হওয়ার পর যে পতাকা আজিজুরের মাথায় বেঁধে দেওয়া হয়েছিল সেই পতাকাটি 4 আগস্ট মিরপুর 10 নম্বরে উড়িয়েছিলেন। পতাকাটিতে এখনো রক্তের দাগ ও গন্ধ রয়েছে। পতাকাটা পাওয়া হলো ওই যে যখন আমার গুলি লাগে, যখন আমার প্রচুর ব্লিডিং হইতেছিল, একটা ভাই আমার মাথায় এটা বেঁধে দেয় যাতে ব্লিডিংটা অফ হয়। হ্যাঁ, তো ওইখান থেকে আমি পতাকাটা রেখে দিই এবং 19 তারিখে আমি যে কয়দিন আমি আন্দোলনে বেরোইতাম প্রতিদিন আমার পতাকাটা নিয়ে মেয়ের সাথে করে। আমার শুধু একটাই চাওয়া যে আমার এই জুলাইয়ের যে পতাকাটি নিজের শরীরে রক্তমাখা পতাকা, এই পতাকাটা আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী তার হাতে আমি তুলে দিতে চাই। আমার এই একটাই চাওয়া, এর বাইরে আমার কোনো তার কাছে চাওয়া আশাপূর্ণ কিছুই নেই। যাদের রক্তের বিনিময়ে এই গণঅভ্যুত্থান তারাই স্বীকৃতি পাচ্ছেন না। হাজারো এমন যোদ্ধার স্বীকৃতির বিষয়ে সরকার কি ভাবছে সে বিষয়ে প্রশ্ন ছিল প্রতিমন্ত্রীর কাছে। শুধু এই ছেলেটি নয়, আমরা দেশব্যাপী অনেক অভিযোগ এরকম পেয়েছি যে তৎকালীন সময় রাজনৈতিক সংশ্লিষ্টতা থাকার কারণে, অর্থাৎ বিএনপি এবং ছাত্রদল অথবা যুবদল অথবা আমাদের বিএনপি ঘরানার রাজনৈতিক কোনো সংশ্লিষ্টতা থাকার কারণে তাদেরকে সঠিকভাবে মূল্যায়ন করা হয় নাই। যারা আহত হওয়া সত্ত্বেও তাদেরকে জুলাই যোদ্ধার তালিকায় অন্তর্ভুক্ত করা হয় নাই। তো এই জিনিসটা খুবই অন্যায় একটি কাজ করেছে বিগত দিনে যারা এটার দায়িত্বে ছিল। আমরা এই জিনিসটি কারেকশন করার জন্য কিন্তু এখন উদ্যোগ নিয়েছি। শুধু তাই না, ভুয়া জুলাই শহীদ বা যোদ্ধাদের বিষয়েও তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন প্রতিমন্ত্রী। গোয়েন্দা সংস্থার মাধ্যমে এই অভিযোগগুলো তদন্ত করে দেখা হচ্ছে এবং যারা ভুয়া বলে প্রমাণিত হবেন তাদেরকে অবশ্যই এই তালিকা থেকে বাদ দেওয়া হবে। আশিক মাহমুদ, 71, ঢাকা। আজ বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব আষাঢ়ী পূর্ণিমা। আজ থেকে বৌদ্ধ ভিক্ষুরা 3 মাস বর্ষাবাস পালন করবেন। শুধু বৌদ্ধ ভিক্ষুরা নয়, বৌদ্ধ ধর্মাবলম্বী সব নারী পুরুষ 3 মাস আত্মশুদ্ধির জন্য ধ্যান সাধনা ও আত্মসংযম পালন করবেন। এ সময় তারা নিজস্ব বৌদ্ধ বিহারের বাইরে অন্য কোনো বিহারে রাত্রি যাপন থেকে বিরত থাকবেন। এরপর শুরু হবে 1 মাস ব্যাপী দানোত্তম কঠিন ত্রিবরদান। এই উপলক্ষে আজ বিভিন্ন বিহারে সকাল থেকে রয়েছে পঞ্চশীল গ্রহণ, বৌদ্ধ মূর্তিদান, শঙ্খদান, বর্ষাবাসের ত্রিবরদান সহ দেশ ও জাতির মঙ্গল কামনায় সমবেত প্রার্থনা। দর্শক, চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেল। থাকুন 71-এর সাথে।